হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত। আর আজ আপনারা দেখতে চলেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডিস্টোপিয়ান সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য লং ওয়াকের এক্সপ্লেনেশন। এর পরিচালক হলেন ফ্রান্সিস লরেন্স, যিনি কনস্ট্যান্টিন, আই অ্যাম লেজেন্ড এবং দ্য হাঙ্গার গেমসের মতো সিরিজ পরিচালনা করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন জেটি মোলার, যার স্ট্রেঞ্জ ডার্লিং কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল। সিনেমাটি স্টিফেন কিংয়ের 1979 সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে, যা তিনি রিচার্ড বাকম্যান নামে লিখেছিলেন। রিচার্ড বাকম্যান স্টিফেন কিংয়ের ছদ্মনাম ছিল। যখন কিং বিখ্যাত হয়ে যান, তখন তিনি প্রকাশ করেন যে বাকম্যানও তিনিই ছিলেন। সিনেমাটি অবশ্যই দেখার মতো। প্রায় 40 বছর ধরে এই সিনেমাটি তৈরি করার চেষ্টা চলছিল। তো কি বাধার মধ্যে দিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে সেটাও আমি এই ভিডিওতে বলবো, এবং এই মুভির সাথে জড়িত আরও অনেক আকর্ষণীয় তথ্য দেব। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটি শুরু হয় এক বিকল্প ডিস্টোপিয়ান আমেরিকায়, যেখানে দ্বিতীয় গৃহযুদ্ধের পর সামরিক একনায়কতন্ত্র চলছে, যার শাসন করছে মেজর, এবং তার শাসনে আমেরিকার অবস্থা খুবই খারাপ। দরিদ্র ও ক্ষুধার চরমে, জনগণ মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত, আয় করার কোনো উপায় নেই। মানুষ কোনো মতে দিন কাটাচ্ছে, কিন্তু মেজরের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। বললে সোজা গুলি খেতে হবে। বছরের পর বছর এই শাসন চলার ফলে মানুষ পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। তারা দাসের মতো জীবনযাপন করছিল, কোনো আশা বাকি ছিল না। আর আসল কথা হলো, জনগণ এই ব্যাপারটা বুঝতে শুরু করেছিল। তাই তাদের মনোযোগ অন্যদিকে সরাতে মেজর তার দেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আসে, যার নাম দ্য লং ওয়াক। কারণ খেলাধুলা মানুষকে তাদের সমস্ত সমস্যা ভুলিয়ে দেবে, এবং লং ওয়াকে যে জিতে যাবে সে জাতীয় নায়ক হয়ে যাবে। লং ওয়াকের মাধ্যমে মেজর মানুষের মধ্যে আবার দেশপ্রেম জাগিয়ে তোলে এবং তাদের কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করে। প্রথম কয়েক বছর যখন লং ওয়াক হয়েছিল, তখন মানুষ সত্যি এর প্রতি আগ্রহী হয়ে ওঠে, কারণ এটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো। আর যখন আপনারাও এই খেলার ব্যাপারে শুনবেন, তখন আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন যে মানুষ কেন এর ভক্ত হয়ে গিয়েছিল। প্রথমত, লং ওয়াক প্রতি বছর হয় এবং বছরে মাত্র একবার হয়। আর এতে শুধুমাত্র তরুণ ছেলেরাই অংশ নেয়। প্রতি বছর হাজার হাজার ছেলে স্বেচ্ছায় এর জন্য আবেদন করে, যাদের মধ্যে থেকে মাত্র 50 জনকে বেছে নেওয়া হয়। প্রতিটি রাজ্য থেকে একজন করে ছেলে। লং ওয়াক কোনো দৌড় প্রতিযোগিতা নয়, বরং এতে শুধু হাঁটতে হয় ঘন্টায় 3 মাইল গতি বজায় রেখে, যা হাঁটার স্বাভাবিক গতি। কিন্তু বিজয় তো একজনই হয়। তাহলে বিজয় কিভাবে নির্বাচিত হয়? এটাই আসল ব্যাপার। 50 জন ছেলেকে ঘন্টায় 3 মাইল গতি বজায় রাখতে হয়, অর্থাৎ স্বাভাবিক গতিতে হাঁটতে থাকতে হয়। এবং একবার হাঁটা শুরু করলে কেউ কোথাও থামতে পারবে না। তারপর হাঁটা বাধ্যতামূলক। যা কিছুই হয়ে যাক, তাদের হাঁটতেই হবে। যদি কারো গতি 3 মাইলের নিচে নেমে যায়, তাহলে তাকে একটি সতর্কবার্তা দেওয়া হয় যে গতি বজায় রাখো। 10 সেকেন্ডের মধ্যে গতি বজায় রাখলে ঠিক আছে, না হলে আরেকটি সতর্কবার্তা দেওয়া হবে। তারপরও যদি গতি বজায় রাখে, তবে সব ঠিক থাকবে, এবং একটানা 1 ঘন্টা গতি বজায় রাখলে সতর্কবার্তাটি মুছে যাবে। কিন্তু যদি গতি বজায় রাখতে না পারে, তবে তৃতীয় সতর্কবার্তা দেওয়া হবে, যা পরে আর গতি বজায় রাখার প্রয়োজনই হবে না, কারণ এরপর আর কোনো সতর্কবার্তা দেওয়া হবে না। সোজা মাথায় গুলি করা হবে। এভাবে বিজয় নির্ধারিত হবে। এবং এই হাঁটা প্রতিযোগিতায় 49 জন মারা যাবে। শুধুমাত্র একজন ছেলেই শেষ পর্যন্ত বেঁচে থাকবে, যে বিজয়ী হবে, এবং সে পাবে মোটা অঙ্কের নগদ পুরস্কার, আর তার যে কোনো একটি ইচ্ছে পূরণ করা হবে যা সে চাইবে। এবার ভাবুন, মানুষ কতটা অসহায়। তরুণ ছেলেদের ভবিষ্যৎ কেমন হবে, যাদের মধ্যে হাজার হাজার ছেলে প্রতি বছর স্বেচ্ছায় এই হাঁটার জন্য আবেদন করে, এটা জেনেও যে তাদের জেতার সম্ভাবনা মাত্র 2%, এবং 98% সম্ভাবনা তাদের মরে যাওয়ার। তবুও তারা আবেদন করে, কারণ যদি জিতে যায় তাহলে পরিবারের অবস্থা বদলে যাবে। শুধুমাত্র এই আশায় তারা মৃত্যুকেও ভয় করে না, স্বেচ্ছায় আবেদন করে। এই ছেলেদের অসহায়তাকে বাকি জনতা উৎসাহ ভেবে এই খেলার জন্য পাগল হয়ে গেছে। তরুণ ছেলেরা জীবনের বাজি লাগাচ্ছে, না থেমে হাঁটছে, পথেই মরে যাচ্ছে। এর চেয়ে বেশি মশলাদার জিনিস তারা টিভিতে আর দেখতে পারবে না। ব্যাট বলে লাগলে দুনিয়া পাগল হয়ে যায়, বল জালে গেলে দুনিয়া পাগল হয়ে যায়। এখানে তো জীবন মৃত্যুর খেলা, তাও আবার লাইভ। জনতা পাগল হবে না কেন? যে ছেলেটি শেষ পর্যন্ত সংগ্রাম করে বিজয়ী হবে, সে তো সারা জীবনের জন্য দেশের সামনে নায়ক হয়ে থাকবে, এবং মানুষ তার থেকে অনুপ্রাণিত হতে থাকবে। এটাই দ্য লং ওয়াক। এখন আপনারা লং ওয়াকের ব্যাপারে জেনে গেছেন, এর নিয়ম কানুনও জেনে গেছেন। এবার এটি কিভাবে চলে সেটাও জেনে নিন। যখন হাঁটা শুরু হবে, তখন 50 জন ছেলের সাথে সৈন্যদের একটি কনভয় চলবে, যারা পথে তাদের খাবার ও জল সরবরাহ করবে যখনই কেউ চাইবে। কিন্তু এই খাবার জল তাদের জন্য উপহারের সাথে ঋণও বটে।
কারণ থামা তো যাবে না। আর এই সব কিছুই আপনি সামনেও দেখতে পাবেন। এছাড়া সবার হাতে একটি ঘড়ি বাঁধা থাকবে, যা তাদের গতি পর্যবেক্ষণ করবে এবং তারা কতটা হেঁটেছে সেটাও দেখাবে। সেই ঘড়ি থেকেই সৈন্যরা জানতে পারবে যে কাকে সতর্কবার্তা দিতে হবে, কারণ সব ছেলেকে 1 থেকে 50 পর্যন্ত একটি করে নম্বর দেওয়া হবে। এছাড়া সৈন্যদের গাড়িতে ক্যামেরা লাগানো থাকবে, যা সবকিছু সরাসরি ঘরে বসে থাকা মানুষের জন্য সম্প্রচার করবে, যার মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রতিযোগীকে বেছে নেবে এবং পথে তাদের উৎসাহিত করবে। কারণ হাঁটাটা এত দীর্ঘ হবে যে অনেক শহরের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে মেজরও মাঝে মাঝে আসবে। আর এই যে স্বেচ্ছায় আবেদন করার নিয়ম, এটাও শুধু একটা ভ্রম। সবার মনে হয় যে তারা নিজেদের ইচ্ছে আবেদন করেছে, কিন্তু আসলে মেজর পরিস্থিতিটা এমন তৈরি করেছে যে তাদের কাছে আর কোনো উপায় নেই। নিজের মৃত্যুতে সই করাও তাদের কাছে একটা সুযোগ বলে মনে হয়। মানুষ এতটাই মরিয়া হয়ে গেছে যে প্রায় সব ছেলেই আবেদন করে। তাহলে এটা নিজের ইচ্ছা কিভাবে হলো? আর যে ছেলে আবেদন করতে চায় না, তাকে পরিবারের কারণে করতেই হয়। যদিও ওইটা একটা জুয়া, কিন্তু যদি জিতে যায় তাহলে পরিবার সচ্ছল হয়ে যাবে, আর যদি মরে যায় তাহলে পরিবারের ওপর থেকে বোঝা কমবে। ছেলেরা এখন এটাই ভাবতে ভাবতে বড় হয় যে একদিন লং ওয়াকে যাব এবং জিতে নিজের পরিবারের জীবন বদলে দেব। এই বছরের প্রতিযোগিতা শুরু হবে মেইন থেকে, যেখানে স্টিফেন কিং এর সমস্ত গল্প ভিত্তিহীন। রে নামের এক ছেলেকে তার মা গিনি ছাড়তে এসছে, কিন্তু সে একদমই চায় না যে রে এই প্রতিযোগিতায় অংশ নিক। তার স্বামী অনেক বছর আগেই মরে গেছে, একমাত্র ছেলে রে বেঁচে আছে, সেও মৃত্যুর মুখে যাচ্ছে। তাই গিনি কেঁদে কেঁদে অবস্থায় খারাপ। বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 2%। তাহলে মায়ের এমন অবস্থা তো হবেই। সে রেকে বারবার বলছিল যে এখনো সুযোগ আছে, ফিরে চল, কিন্তু রে তার একটা কথাও শুনছে না। সে পুরোপুরি মনস্থির করে এসছে, তাই এখন তার পিছনে ফিরবে না। মাকে বিদায় জানিয়ে সে স্টার্টিং লাইনে পৌঁছে গেল, যেখানে বাকি ছেলেদের সাথে তার কথাবার্তা হলো। সেই ছেলেদের মধ্যে একটি বাচ্চাও এসছিল, কার্লি, যে নিজে 18 বছরের বলছিল, যদিও সবাই দেখতে পাচ্ছিল যে সে 18 বছরের নয়। এবার ভাবুন ওর বাড়ির কি অবস্থা হবে যে ও এখানে হাঁটার জন্য আবেদন করেছে, এটাও জেনে যে তরুণ ছেলেদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু তবুও এটা শুধু করতে চায় পুরস্কারের জন্য, না হলে এটা তো ওর খেলাধুলা করার বয়স, জীবন দেওয়ার নয়। তবুও সবাইকে হেসে দেখাচ্ছে, কিন্তু ওর ভেতরে যা চলছে তা শুধু ওই জানে। স্টিফেন কিংয়ের সিনেমাগুলোতে এটাই হয়, এক গল্পের ভিতরে অনেক গল্প চলতে থাকে, শুধু আপনাকে বুঝতে এবং জানতে হবে। কথা বলতে বলতে রে আর পিটার ভালো বন্ধু হয়ে গেল এবং আর্থার ও হ্যাঙ্কের সাথেও ভালো সম্পর্ক তৈরি হলো। কিন্তু সবাই বিলিকে দেখে ভয় পাচ্ছিল, কারণ সে ওখানে সবচেয়ে বেশি ফিট ছিল। তাকে দেখে প্রত্যেকেই কোথাও না কোথাও হার মেনে নিয়েছিল। এছাড়া গ্যারিও দলে ঢুকতে চাইছিল, কিন্তু তার কথাবার্তা একটু অদ্ভুত ছিল বলে কেউ তাকে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর মেজর আসে, যাকে দেখে ছেলেরা কাঁপছিল। সবাইকে তাদের নম্বর দেওয়া হলো, হাতে ঘড়ি বাঁধা হলো, তারপর হাঁটা শুরু হলো। সৈন্যরা তাদের সাথে সাথেই ছিল এবং পথে পুলিশরা তাদের সেলুট করছিল, কারণ তারা সবাই নায়ক এবং ভাগ্যবানও যে তারা দেশের সামনে শক্তি প্রদর্শনের এই সুযোগ পেয়েছে। তাদের উদ্যম ক্যামেরা লাইভ ক্যাপচার করছে, কিন্তু সামনে যা কিছু হবে সেটাও জনতা লাইভ দেখবে। হাঁটা শুরু হতেই প্রথম সতর্কবার্তা চলে এলো। সেটা পেল বিলি, যে ঘড়ি দেখার চক্করে স্লো হয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর্যন্ত গতি বজায় রাখলে তবেই এই সতর্কবার্তা মুছে যাবে। এরপর গ্যারি নিজের জুতো ঠিক করতে বসে গেল, যার জন্য সে একটি, তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয় সতর্কবার্তাও পেয়ে গেল। একদম সেকেন্ডের ব্যবধানে সে উঠে হাঁটতে শুরু করে, না হলে গুলি লাগার উপক্রম হয়েছিল, কারণ প্রত্যেক সতর্কবার্তার পর 10 সেকেন্ড সময় থাকে স্বাভাবিক গতিতে ফিরে আসার জন্য। গ্যারি যা করল তা সে ইচ্ছাকৃতভাবে করেছিল। এটাকে সে নিজের চালাকি বলছিল, যে সে সৈন্যদের বোকা বানিয়ে 30 সেকেন্ডে বিশ্রাম করে নিয়েছে। কিন্তু এটা কেমন চালাকি, যার কারণে এখন সে 3 ঘন্টা পর্যন্ত স্লো হতেই পারবে না। এখন 3 ঘন্টা পরে সতর্কবার্তাগুলো সরবে, আর হাঁটা তো সবে শুরু হয়েছে। এখন ওর কিসের বিশ্রাম নেওয়া দরকার ছিল? সবাই নিজের নিজের ফোন দিয়ে আটছে যে সুযোগ পেলে কিভাবে চালাকি করা যাবে। আর্থার বলতে লাগলো যে তার শুধু টাকা চাই, সে একটি ইচ্ছে পূরণ করবে। কিন্তু সে বিষয়ে সে বেশি ভাবেনি, অর্থাৎ সে এটা বলেছিল যে সে কতটা ভাগ্যবান যে তার সিলেকশন হয়েছে। কিন্তু রে তার এই ভ্রম সেই মুহূর্তে ভেঙে দিল, যে তুই ভাগ্যবান নোস, তোর কাছে শুধু অন্য কোনো বিকল্প নেই, না হলে তুই এই প্রতিযোগিতায় কেন আসতি? এই হাঁটার জন্য আবেদন করা বাধ্যতামূলক নয়, তবুও সারা দেশের প্রত্যেকটা ছেলে আবেদন করে। কেন এমন? কারণ অন্য কোনো উপায় নেই। আমাদের জোর করে এর মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তবু আমরা কখনো প্রশ্ন করি না, উল্টে নিজেদের ভাগ্যবান মনে করি। আর আজ পর্যন্ত যারা এই হাঁটা জিতে ধনী হয়েছে, তারা দেশের কি ভালো কাজ করেছে? তারা কি কোনো পরিবর্তন করেছে?
তারাও সিস্টেমের অংশ হয়ে গেছে, ধনীদের সুযোগ সুবিধা উপভোগ করেছে, তাদের কারো কিছু যায় আসে না। এই হাঁটা শুধু গরিব মানুষরাই দেখে এবং তারাই এর থেকে অনুপ্রাণিত হয়। যদিও এতে তাদের কোনো লাভ নেই, হাঁটা জিতে এই দেশে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না। এতে পরিষ্কার হয়ে গেল যে রে এই হাঁটার আসল সত্যিটা বোঝে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে সে নিজে কেন এই প্রতিযোগিতায় এসছে? টাকা আর ইচ্ছে তো তার কাছে কোনো ব্যাপার নয়। তাহলে তার উদ্দেশ্যটা কি, সেটা সে কাউকে জানায়নি, কিন্তু আমরা কিছুক্ষণ পর জানব। মজার ব্যাপার হলো, এই হাঁটা জীবন মৃত্যুর খেলা, তবুও মানুষের যে নেশা আছে সেটাও তাদের পূরণ করতেই হবে। যেমন পিটার সিগারেট খেতে খেতে হাঁটছে এবং তাকে দেখে আর্থারও ধূমপান করতে শুরু করলো, কারণ তার জীবনের কোনো ভরসা নেই। তার মতে এটাও শেষবার হতে পারে, তাহলে কেন নয়? কিন্তু এই কেন নয় এর জন্য হয়তো শেষ হয়ে যেতে পারে, এটাও কিন্তু ভাবার বিষয় ছিল। এর মধ্যে রিচার্ড ডায়েরিতে সবকিছু নোট করছে, কারণ সে লং ওয়াকের উপর বই লিখবে যদি বেঁচে থাকে। আর স্টিফেন কিং এর সিনেমায় লেখক না থাকলে তো হয়ই না। রিচার্ড বক্তব্য হলো, সে লং ওয়াকের উপর বই লিখবে, তাও একজন ভেতরের মানুষের দৃষ্টিকোণ থেকে। সে নিজে এই প্রতিযোগিতায় ছিল, এই বই দিয়ে সে ধনী হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো, যদি সে বই লিখতে পারে তাহলে তো সে আগে থেকে ধনী থাকবে, কারণ জিতলে তবেই তো বই লিখতে পারবে। আর যদি জেতে তাহলে তো আগেই ধনী হয়ে যাবে, তখন আর কারো কিছু দরকারই পড়বে না। যেমন আজ পর্যন্ত যারা জিতেছে তারা কিছুই করেনি, এতে এত টাকা আসে যে তারা এলিট হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, লং ওয়াকের পর বই লেখা হয়েছে বলেই আমরা এই সিনেমাটা দেখতে পাচ্ছি। সবারই মনে হচ্ছে যে তারা খুবই ভেবে চিন্তে এসছে, যদিও তারা শুধু একতরফা ভেবেছে। কিন্তু নিজের ভাবনার সাথে সবাই খুশি। কতক্ষণ থাকতে পারে সেটাই দেখার বিষয় হবে, কারণ এই যাত্রায় কষ্ট করতে হবে। যখন প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হবে তখন চিন্তাভাবনা বদলাবে এবং উদ্দেশ্য বদলাবে। যার শুরুটা তাড়াতাড়ি হয়ে গেল। কার্লির পায়ে ক্র্যাম্প এসে যাওয়ায় সে সতর্কবার্তা পেল, এবং যখন ক্র্যাম্প আসে তখন মাটিতে পা রাখাও কঠিন হয়ে যায়। কিন্তু তাকে তো হাঁটতে থাকতে হবে। সে চিৎকার করে কাঁদছিল, কারণ সতর্কবার্তা বেড়েই চলেছিল এবং তার শরীর তার সঙ্গ দিচ্ছিল না। রে তাকে সাহায্য করার চেষ্টা করলো যাতে সে হাঁটতে থাকে, কিন্তু সে হাঁটতে পারল না। শেষে যন্ত্রণার চোটে তাকে বসতেই হলো এবং ততক্ষণে তার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই একজন সৈন্য তার মাথায় গুলি করে দিল এবং মরার আগেও সে এটাই বলছিল যে এটা অন্যায়। যে উদ্দেশ্যে সে এসেছিল তা তারই সাথে শেষ হয়ে গেল এবং তার পরিবার এটা লাইভ দেখছিল। শারীরিক সক্ষমতা অনুযায়ী এটাই হওয়ার ছিল। প্রাপ্তবয়স্কদের মধ্যে শিশুটিরই আগে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু শিশুটিকে নিজের চোখের সামনে মরতে দেখে সমস্ত প্রাপ্তবয়স্করা আতঙ্কিত হয়ে পড়েছিল। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল রে। সে একদম স্তব্ধ হয়ে গেছিল, যার কারণে সেও সতর্কবার্তা পেতে শুরু করে এবং যখন পিটার তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে তখন পিটারও সতর্কবার্তা পেয়ে যায়। কিন্তু পিটার কোনো মতে রেকে এগিয়ে নিয়ে যায়। আর এটাই ছিল এই সিনেমার 21 মিনিটের দীর্ঘ সূচনা। এখনো পর্যন্ত এটা কেবল ভূমিকায় ছিল, সিনেমা এবার শুরু হবে, তাই দম আটকে বসে থাকুন। পথে মেজর তাদের উৎসাহিত করতে আসে যে প্রথম নায়ক চলে গেছে, এখন কার্লির জন্য এগিয়ে যাও। কত ফাঁপা কথা! কার্লির জন্য এগিয়ে গিয়ে তারা তার পরিবারকে কি উপকার করবে? এরা তো নিজেরাই কার্লির মতো মারা যাবে। এখন যেহেতু রে কার্লির সাহায্য করছিল, তাই পথে তার একজন ভক্তকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 14 বছরের একটি মেয়ে যে কার্লিকে লাইভ টিভিতে মরতে দেখেছে, কিন্তু দুঃখ পাওয়ার পরিবর্তে সে রোদে দাঁড়িয়ে রে এর নামে স্লোগান দিচ্ছে। এই খেলা মানুষের এই দশা করেছে। পিটার রে এর প্রশংসা করছিল, কিন্তু একটা কথা সে পরিষ্কার করে বলে দেয় যে যদি তুই পড়ে যাস আমি তোকে তুলব না। যা একদিক দিয়ে ঠিকও ছিল, কারণ প্রত্যেককে নিজের বেঁচে থাকার চিন্তা করতে হবে। যদি প্রতিপক্ষকে বাঁচাতে যাই তাহলে কখনো জিততে পারবো না, উল্টে প্রাণ হারাবো। তবুও রে, পিটার, আর্থার এবং হ্যাঙ্কের মধ্যে গভীর বন্ধুত্ব হয়েছিল। বিলি তাদের বোঝাচ্ছিল যে অল্প মেয়াদী বন্ধুত্বের কোনো লাভ নেই, উল্টে ক্ষতি হবে যখন তোমরা একে একে অপরের সামনে মরবে। এই খেলায় বন্ধু বানানো মানে বেঁচে থাকার 2% সম্ভাবনাও হারিয়ে ফেলা। তাই বিল সবার সাথে আলাদা হাঁটছিল এবং তার মতো আরও অনেকে আছে যারা কারোর সাথে মেলামেশা বাড়াতে চায় না, কারণ তাহলে সামনের জন তাদের কাছ থেকে আশা রাখবে। কিন্তু পিটারের মতে শেষ সময় সামান্য বন্ধুত্ব কোনো বন্ধুত্ব না থাকার চেয়ে অনেক ভালো। আর এটাই দ্বিতীয় দৃষ্টিভঙ্গি। এবার হাঁটতে হাঁটতে 1 নম্বর প্রতিযোগীর খিঁচুনি শুরু হয়ে যায়, যার ফলে তার সতর্কবার্তা কোটাও পূর্ণ হয়ে যায় এবং তাকেও গুলি করে মেরে ফেলা হয়। সবাই তার জন্য দুঃখবোধ করছিল, কিন্তু গ্যারি তার মজা ওড়াচ্ছিল, কারণ তার তো একজন প্রতিযোগী কমে গেল। এতক্ষণে সবাই এটা বুঝে গিয়েছিল যে জীবন ও মৃত্যু পুরোটাই শরীরের উপর নির্ভরশীল। যতই চালাকি বা প্রতারণার রাস্তা ভেবে রাখো না কেন, শরীর যে কোনো কারণে যে কোনো সময় সঙ্গ ছেড়ে দিতে পারে, আর সেই মুহূর্তে গুলি লেগে যাবে। হ্যাঙ্কের পায়েও সমস্যা শুরু হয়ে গিয়েছিল, তবুও সে শুধু হেঁটেই চলেছিল। ওরা 4 জন কথা বলতে বলতে হাঁটছিল বলেই যাত্রাপথটা ঠিকঠাক কাটছিল।
সব রকমভাবে একে অপরের সাহায্য করছিল। হ্যাঙ্কের রেশন তার হাত থেকে পড়ে গেলে রে তাকে নিজের রেশন দিয়ে দেয় এবং ঘড়ি দেখে তারা বুঝতে পারে যে তারা স্বাভাবিকের চেয়ে দ্রুত হাঁটছে, যার ফলে বেশি চাপ পড়ছে। তাই গতি কিছুটা কমানোর পর হ্যাঙ্কও ভালো অনুভব করতে শুরু করে। এটাই প্রথম কাজের জিনিস যা তারা বের করতে পারল, যে দ্রুত হেঁটে কোনো লাভ নেই, এই দৌড়ে কোনো ফিনিশ লাইন নেই। পিটারের মুখে একটি ক্ষতের দাগ ছিল, তাই রে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু পিটার কোনো উত্তর দেয় না। এর মধ্যে গ্যারি র্যাঙ্ক নামের একটি ছেলেকে উত্ত্যক্ত করতে হাঁটছিল। শেষে র্যাঙ্ক এত রেগে যায় যে সে পুরো শক্তি দিয়ে গ্যারির উপর আক্রমণ করে বসে, কিন্তু গ্যারি সামনে থেকে সরে যায়, যার ফলে র্যাঙ্ক সোজা গিয়ে রাস্তায় পড়ে যায় এবং এত জোরে পড়ে যে তার মুখ ও হাত সবকিছু ছড়িয়ে পড়ে। তাই সে আর উঠতে পারে না, যার ফলে তাকেও গুলি করা হয়। গ্যারির কারণে একটি ছেলে মারা গেল। সবাই তাকে দোষ দিতে লাগলো, যার প্রভাব কোথাও না কোথাও তার মস্তিষ্কে পড়েছিল এবং সবাই এটাও দেখে নিল যে প্রতিযোগিতা শেষ করার অনেক উপায় আছে। এই খেলার কোনো নৈতিক কম্পাস নেই। সৈন্যদের কোনো কিছুতেই কিছু যায় আসে না, যে থামলো সে মরল, সে যেভাবেই থামুক না কেন। রেশন কিভাবে একটা ঋণের মতো তারও একটা ঝলক সবাই পেয়ে গেল। ৪৫ নম্বর প্রতিযোগী টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, যার কারণে সে খুব ধীর হয়ে গিয়েছিল এবং শেষে যখন তাকে থামতে হলো তখনই তার মাথায় গুলি লেগে গেল। এইসবও তাদের নিজেদেরই সামলাতে হবে, এতেও কোনো ছাড় নেই। রাত হতেই সৈন্যদের গাড়িতে লাগানো লাইট জ্বলে উঠল এবং সবাই জ্যাকেট ইত্যাদি বের করে পরে নিল। কিন্তু রাতের যাত্রাটা অনেক বেশি কঠিন হয়ে উঠছিল, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ছিল ঘুম। অনেকক্ষণ পর্যন্ত সবাই নিজেদের সজাগ রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু ভোর ৩-৪টের সময় সবার চোখ বন্ধ হতে শুরু হয়ে যায়। রেও তার মায়ের স্বপ্নে হারিয়ে গিয়েছিল। যখন সতর্কবার্তা পায় তখন তার হুঁশ ফেরে। তারপরও নিজেকে সামলাতে পারছিল না বলে আরও একটি সতর্কবার্তা পেয়ে যায়। পিটার তাকে সঙ্গ দিচ্ছিল, কিন্তু সে পিটারের ওপরই চিৎকার করতে লাগলো, কারণ তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। চারিদিকে সবার চোখ লেগে যাচ্ছিল বলে শুধু সতর্কবার্তার শব্দ শোনা যাচ্ছিল এবং আসল আতঙ্ক তখন বাড়ল যখন ঘুমের মধ্যেই ছেলেদের মাথায় গুলি লাগতে শুরু হলো। তখন রে পুরো গতিতে হাঁটতে শুরু করে দেয় এবং একের পর এক যে আগে বা পিছনে ছিল তাদের গুলি লাগতে থাকে, যার ফলে রে এর পাও তার নিয়ন্ত্রণে ছিল না, কারণ তারও দুটি সতর্কবার্তা হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে এবার সেও মারা যাবে, কিন্তু তখনই পিটারও তাকে সামলায় এবং তাকে শান্ত করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। তবেই সে সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু সূর্য ওঠার আগেই ১৪ জন ছেলে মারা গিয়েছিল। পিটার বলল যে যখন আমার মনে হবে আমি ক্লান্ত, তখন আমি নিজে থেকে আরামে বসে যাব। আমার জেতার জন্য অন্য কাউকে মরতে হোক এমনটা আমি কখনোই হতে দেব না। শুধু সততার সাথে হাঁটবো, বাকি যা হওয়ার হবে। রাতে রেজে তার উপর রাগ করেছিল, ওই জন্য পিটার বলে তুইও আমাকে মরতে দেখতে চাস। এখনো পর্যন্ত সবকিছু শান্ত ছিল, তাই পিটারই সবার সাথে মজা করে তাদের মনোবল বাড়াচ্ছিল। কিন্তু তখনই রিচার্ডের জন্য সতর্কবার্তা আসে। তার পা মচকে গিয়েছিল, গোড়ালি ভেঙে গিয়েছিল, তবুও সে রাত থেকে হেঁটেই চলেছিল, কিন্তু এখন তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেখানে দুটি বাচ্চা সাইকেল চালাতে এসেছিল, তাদের সামনে রিচার্ডকে গুলি করে দেওয়া হয়। এই সমস্ত মৃত্যু বাকি ছেলেদের চিন্তিত করছিল, কারণ তারা দেখতে পাচ্ছিল যে এই ছেলেদের মধ্যে কতটা সম্ভাবনা ছিল। যদি স্বাধীনতা থাকতো তাহলে এরা কত কিছুই না অর্জন করতে পারত। যেমন রিচার্ড একজন ভালো লেখক হতে পারত, কিন্তু এই খেলা এসে তার কি হলো? প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রতিভাবান ছিল, কিন্তু এই এক ধরনের প্রতিযোগিতায় সবাইকে ফেলে দিয়ে কিভাবে প্রতিভা শেষ করা হচ্ছে তা দেখে সবাই ভেঙে পড়েছিল, কারণ এটাই তাদের দেশের ভাগ্য পরিবর্তনকারী সুযোগ, যা সত্যি সবার ভাগ্য বদলে দিচ্ছে। প্রত্যেক মৃত ব্যক্তির মধ্যে তারা নিজেদের মুখও দেখতে পাচ্ছিল, কারণ বাঁচবে তো মাত্র একজন। এভাবে হাঁটতে হাঁটতে তারা ১০০ মাইল পার করে ফেলেছিল। পথে একটি বাচ্চাকে দেখা গেল, যার কেবল একটি পা ছিল। সে এটা ভেবে দুঃখী ছিল যে আমি কখনো এই প্রতিযোগিতার অংশ নিতে পারবো না, এবং যারা প্রতিযোগিতায় ছিল তারা তার জন্য খুশি ছিল যে অন্তত এই প্রতিযোগিতায় আসা থেকে বেঁচে যাবে। যেই তারা শহর পৌঁছালো, প্রতিটা ছেলে প্রতিযোগিতা থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলো, তো তাকে সেখানেই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো, কারণ রাস্তা থেকে নামা নিয়মের বিরুদ্ধে। সে খুব দুর্বল বোধ করছিল এবং বিলি, যার শরীর দেখে বাকি সবাই চিন্তিত হয়ে পড়েছিল, আর্থার রেকে জিজ্ঞেস করলো যে তুমি এই প্রতিযোগিতায় এসছো কেন, যখন তোমার টাকারই দরকার নেই। রে সরাসরি উত্তর না দিয়ে শুধু এটা বলল যে আমি যে ইচ্ছাটা পাবো তা দিয়ে আমি এই হাঁটাটা বন্ধ করিয়ে দেব, যা অবশ্যই হওয়ার নয়, কারণ এটা মেজরের বিরুদ্ধে যাওয়ার মতো কথা, যাতে সোজা গুলি লাগে। কিন্তু রে এর বিশ্বাস আছে যে সে কিছু একটা করে ফেলবে, অর্থাৎ বলল যে একটু আস্তে বলো, যদি মেজরের কানে এই কথা পৌঁছায় তাহলে তাকে আগেই মেরে ফেলবে। কিন্তু পিটার রে এর পক্ষ নিল এবং দেখতে দেখতে সেখানে মেজরের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেল এবং সেখানে বিলি তাদের সাথে ছিল না। কিন্তু এই প্রতিবাদ তারও ভালো লাগলো। রাত হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, যা পরিস্থিতি আরো খারাপ করে দিল। রে এর আবার চোখ লেগে গিয়েছিল।
কিন্তু পিটার তাকে ধীর হতে দেয়নি। এই ভরসার কারণেই পরের দিন সকালে রে পিটারকে বলে দেয় যে আসলে এই প্রতিযোগিতায় সে কি চায়। সে জানায় যে প্রতিযোগিতা জেতার পর সে একটি M16 রাইফেল চাইবে এবং তা দিয়ে মেজরকে মেরে ফেলবে, যাতে একনায়ক তন্ত্রটা শেষ হয়ে যায় এবং এই হাঁটাও শেষ হয়ে যায়। সে মেজরকে মারবে কারণ রের বাবা মেজরের মতাদর্শের বিরুদ্ধে ছিলেন। তিনি সবসময় রেকে স্বাধীন চিন্তাভাবনা শেখাতেন এবং সেই সব জিনিস পড়াতেন যা মেজর নিষিদ্ধ করেছিল। যখন মেজর এই ব্যাপারে জানতে পারে তখন সে রের সামনেই তার বাবাকে মেরে ফেলে। সেদিন থেকে সে শুধু এটা ভেবেই বড় হয়েছে যে আমাকে বাবার প্রতিশোধ নিতেই হবে এবং এই প্রতিযোগিতা জিতেই সেই মুহূর্ত আসতে পারে যখন মেজর তার কাছাকাছি থাকবে এবং নিজে তার ইচ্ছে পূরণ করবে। এই ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়েই সে এই প্রতিযোগিতায় এসছে। তাই তার মা তাকে আটকাচ্ছিল, কিন্তু সে তার মায়ের উপর চিৎকার করে চলে এসেছিল। পিটার তাকে বোঝায় যে এমনটা করলে কিছুই বদলাবে না, বরং উল্টো তোকেই মেরে ফেলবে, এমনকি তোর মাকেও মেরে ফেলবে। এর চেয়ে তুই তোর মায়ের সাথে জীবন কাটাতে পারিস, সেটা অনেক ভালো হবে। তুই মরে যাবে, এই দুনিয়ায় তোকে ভুলে যাবে, এটা নতুন কিছু নয়। এক মেজর গেলে আরেকজন মেজর আসবে। তুই নিজের কষ্ট দেখতে পাচ্ছিস, কিন্তু তোর মায়ের কষ্ট আজ পর্যন্ত দেখতে পাসনি। পিটারের কথায় রে ভাবতে বাধ্য হয়। প্রথমবার সে প্রতিশোধের বাইরে কিছু ভাবছিল। এর মধ্যে একটি ছেলে পায়ে যন্ত্রণা হতে শুরু হয়। সে বিরক্ত হয়ে ট্যাঙ্কের উপর চড়তে শুরু করে। তখনই একজন সৈন্য তাকে নিচে ফেলে দেয় এবং ট্যাঙ্ক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। তার পা আর অবশিষ্ট ছিল না। তবুও তাকে গুলি করা হচ্ছিল না, বরং সতর্কবার্তা দেওয়া হচ্ছিল যে গতি বজায় রাখে। সে যন্ত্রণা ছটফট করতে থাকে, কিন্তু সময় শেষ হওয়ার পরেই তাকে গুলি করা হয়। এটা দেখে আরেকজন ছেলে পাগল হয়ে যায়। সব কাপড় খুলে সে পালানোর চেষ্টা করলে তাকেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। আর এখন তো গুলি চলার শব্দ সবাইকে ভয় পাওয়াতে শুরু করেছিল, কারণ আর তেমন ছেলে বেঁচে নেই। কে জানে পরের গুলিটা কার উপর চলবে। রাত হতেই হ্যাঙ্ক হার মেনে নেয়। সামনে এগোনোর বদলে সে উল্টো পিছনে যেতে শুরু করে এবং যেই সে সৈন্যের বন্দুকের ওপর হাত রাখে, সৈন্য তাকে গুলি করে দেয়। তার পেটে গুলি করে তাকে যন্ত্রণায় ছটফট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, এটা দেখানোর জন্য যে এমনটা করলে তার সাথে কি করা হবে। কিন্তু তার চিৎকার আর্থারে সহ্য হচ্ছিল না। সে ছুটে তার কাছে পৌঁছে যায়, যার ফলে তারও দুটি সতর্কতা হয়ে যায়, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। তখন রেও পিছনে ছুটে যায় এবং সে জোর করে আর্থারকে টেনে সামনে নিয়ে আসে, কারণ হ্যাঙ্কের মৃত্যু তো নিশ্চিত ছিল। অন্তত আবেগের বশে আর্থার যেন না মরে, সেই কয়েক মুহূর্তেই বন্ধুত্বের কারণে। এভাবে 200 মাইলও পার হয়ে যায়। সকালে কলি সবাইকে জানায় যে হ্যাঙ্ক বিবাহিত ছিল। স্টার্টিং লাইনে সে এই কথাটি বলেছিল। 50 জন ছেলের মধ্যে সেই একমাত্র ছিল যার স্ত্রী ছিল। এটা শুনে পিটার সবার কাছ থেকে প্রতিজ্ঞা নেয় যে আমাদের মধ্যে যে জিতবে সে হ্যাঙ্কের স্ত্রীর জন্য কিছু না কিছু করবে। এখন তারা 6 জন বেঁচে ছিল, তাই পিটার গ্যারিকে ছাড়া সবার কাছ থেকে সম্মতি আদায় করে। গ্যারিকে সে জিজ্ঞেসও করে না এবং এই কথাটা গ্যারির গায়ে লাগে। সে আগে থেকে অপরাধবোধে ভুগছিল। এখানে এসে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে একটি চামচ নিজের গলায় ঢুকিয়ে দেয় এবং সে সেখানে লুটিয়ে পড়ে। তারপর সময় শেষ হলে তাকে গুলি করে দেওয়া হয় এবং রাত হতেই আমরা একটি জ্বলন্ত গাড়ি দেখতে পাই, যাকে আপনারা ক্রিস্টিন সিনেমার রেফারেন্স হিসেবে ধরতে পারেন। পরের দিন সকাল পর্যন্ত তারা 286 মাইল পার করে ফেলে এবং তারা রে নিজের শহরে পৌঁছে যায়, যেখানে তাকে দেখার জন্য তার মা দাঁড়িয়েছিল। মাকে দেখে রে আর নিজেকে সামলাতে পারে না। সে ছুটে মায়ের কাছে ক্ষমা চাইতে পৌঁছায়, কারণ ততক্ষণে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গিয়েছিল। যেভাবে সে একে একে তার সঙ্গীদের প্রাণ হারাতে দেখেছে, তাতে সে জীবনের মূল্য বুঝতে পেরেছিল। কিন্তু এই চক্করে রে এর সতর্কবার্তা বাড়তে থাকে এবং সাথে পিটারেরও, কারণ এখানে পিটার তার সঙ্গ ছাড়েনি। খেলার এত গুরুত্বপূর্ণ মুহূর্তেও সে জোর করে রেকে আবার সামনে নিয়ে যায়, কারণ রের চোখে শুধু তার মাই ভাসছিল, আর কিছু নয়। সে এই সতর্কবার্তা একটিও খেয়াল করেনি। পিটার তাকে ধরে রেখেছিল, কিন্তু রে এখন অনুশোচনা করছিল যে আমি কেন আমার মায়ের কথা শুনিনি। তারও তো আমার কাছে কিছু আশা ছিল, আমি কেন কখনো শুনিনি। এখানে পিটার তাকে নিজের গল্প শুনিয়ে শান্ত করে। সে জানায় যে ছোটবেলাতেই তার মা বাবা মারা গিয়েছিল। তার কাকা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু এর বদলে প্রতিদিন তার উপর অত্যাচার করত। এমন অত্যাচার সহ্য করতে করতে সে বড় হয় আর জীবন চালানোর জন্য ভুল কাজে জড়িয়ে পড়ে। তারপর একদিন এক ভুল লোকের সাথে ঝামেলায় জড়ায়। সে তার মুখে এই ক্ষতের দাগটা দিয়েছিল, কিন্তু মুখে তো তাও ছোট দাগ, শরীরে এর চেয়ে বড় দাগ আছে। সেই লোকটি তাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল, তবুও সে বেঁচে যায়। জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিল। তখন থেকেই সে স্থির করেছিল সে সবসময় আলোর পথ বেছে নেবে, অন্ধকারকে নয়। আর এই কথাই এখন সে রেকে বোঝাচ্ছে যে তুই তো মাত্র 5 দিন ধরে হাঁটছিস, আমি হাঁটতে হাঁটতে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি। এই কারণেই রাতে তার ঘুমও আসে না। সে রেকে বলল যে যদি তুই জিতিস তাহলে পুরস্কার নিয়ে নিজের বাড়ি যাস,
তোর মায়ের কাছে। আমি তো কারো কাছে যেতে পারি না, আমি কোনোদিন পরিবারই দেখিনি, কিন্তু তোর মধ্যে আমি নিজের ভাইকে দেখেছি, তাই ভাইয়ের মতো এখন আমার সাথে হাঁটতে থাক। এভাবেই 300 মাইল পার হয়ে গিয়েছিল। বিলির শরীরেও এখন আর শক্তি অবশিষ্ট ছিল না, তাই সে বলে দিল যে এখন থেকে আর কেউই কারো সাহায্য করবে না, কারণ এমনটা করে তোমরা আমাদের সাথে ভুল করছো। যদি তোমরা এভাবে সাহায্য না করতে তাহলে এতক্ষণে এই হাঁটাটা শেষ হয়ে যেত। আর তার কথায় যুক্তি আছে। তারা সবাই রাজি হয়ে গিয়েছিল যে এর মধ্যে ক্যালিরও মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে বন্দুক ছিনিয়ে একজন সৈনিককে মেরে ফেলে আর বিনিময়ে তাকেও গুলি লাগে, কিন্তু সৈন্যরা তাকে যন্ত্রণা দেওয়ার আগেই সে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। এদিকে আর্থারের নাক দিয়ে রক্ত পড়ছিল। প্রথমে সে তেমন পাত্তা দেয়নি, কিন্তু রাত হতেই তার প্রাণ যেতে বসেছিল। তার অভ্যন্তরীণ রক্তকরণ হয়েছিল, তাই আর হাঁটা তার পক্ষে সম্ভব ছিল না। রে আর পিটার তাকে টেনে নিয়ে যাচ্ছিল, যার জন্য সে দুজনকে ধন্যবাদ জানায়। তারপর নিজের গলা থেকে ক্রুশ বের করে রেকে ধরিয়ে দেয় যে এটা আমার ঠাকুমাকে দিয়ে দিস। এরপর সে মরার জন্য পিছনে চলে যায়, তাদের দুজনের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে যে তোমরা আমাকে মরতে দেখবে না। প্রতিজ্ঞা অনুযায়ী তারা দুজন এগিয়ে যেতে থাকে, আর পিছনে আর্থারও মারা যায়। বিলির শরীরও এখন জবাব দিচ্ছিল, তাই সে বলে দেয় যে মেজর আমার বাবা, আমি তার অবৈধ সন্তান। এই প্রতিযোগিতায় আসার আমার উদ্দেশ্য ছিল সেই একটা ইচ্ছা, সেটা হলো পাওয়া, যার মাধ্যমে আমি আমার বাবার কাছে চাইতাম যে আমাকে আপন করে নাও, কিন্তু এখন এটা সম্ভব নয়। সেও থেমে যায় এবং তাকে গুলি করে দেওয়া হয়। যখন তাকে নম্বর দেওয়া হচ্ছিল তখন মেজর বিলিকে বলছিল গুড লাক সান, অর্থাৎ সে জানত বিলি তার ছেলে, কিন্তু এতে কিছুই বদলায় না, কারণ তার এমন ডজন খানেক ছেলে আছে। এখন বেঁচে রইল শুধু রে আর পিটার, যে তার সম্ভাবনা 50-50। 331 মাইল হেঁটে তারা দুজন একটি শহরে পৌঁছায়, যেখানে বিজয়ীকে দেখার জন্য প্রচুর ভিড় জমেছিল। আর যেমনটা পিটার বলেছিল, সে ক্লান্ত হয়ে নিজে থেকেই বসে পড়ে, কিন্তু এবার রে তাকে তুলে এগিয়ে নিয়ে যায়, যেমনটা এতদিন পিটার করে আসছিল। যদি পিটার না থাকতো তাহলে রে কবেই মরে যেত। এই কথা মাথায় রেখে পিটারকে এগিয়ে দিয়ে রে নিজেই থেমে যায়, এবং পিটার কিছু বোঝার আগেই রে এর সময় শেষ হয়ে যায়। তাই পিটারের সামনেই রেকে গুলি করে মেরে ফেলে মেজর। যাকে রে গুলি মারতে চেয়েছিল সেই তাকে গুলি মারে, এবং এটা পিটার সহ্য করতে পারেনি, কারণ তারই কথায় রে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছিল। যখন ইচ্ছা চাওয়ার পালা আসে তখন পিটার একটি রাইফেল চায়, এবং রাইফেল পেতে সে মেজরকে গুলি করে দেয় রে এর প্রতিশোধ নেওয়ার জন্য। এর বাইরে সে আর কিছুই ভাবতে পারেনি। প্রথমে মেজর রে এর বাবাকে মেরেছিল, তারপর রেকেও মেরে দেয়। ভাবা যায় তার মায়ের উপর দিয়ে কি যাচ্ছিল। যে প্রথমে নিজের স্বামীকে চোখের সামনে মরতে দেখেছে, তারপর একই লোকের হাতে নিজের জোয়ান ছেলেকেও মরতে দেখেছে। তাই রে এর মায়ের জন্য পিটারের এটা করা জরুরি ছিল। ভিড় একদম শান্ত হয়ে গিয়েছিল, এবং পিটার নিজের পথে এগিয়ে যায়, কারণ লং ওয়াক এখনও বাকি আছে। আর এর সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।